বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা, সিলেটের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে উপস্থিত সব ইয়াং ট্যালেন্টরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে দেখে ভালো লাগছে, আবার একটু ভয়ও লাগছে। কি জিজ্ঞেস করবেন আপনারা? সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা বা ধারণা আছে কিনা। তারপরেও এখানে ডক্টর জিয়া যেটা বলে গিয়েছেন যে আমি যখন প্রায় 18 বছরের কাছাকাছি, 17 বছর প্লাস, আমি যখন দেশে ইনশাআল্লাহ আল্লাহর মতো ফিরে এসেছি গত 25শে ডিসেম্বর, আসার সময় পথে একটি সভা হয়েছিল এবং সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের সবারই ধারণা আছে, কম বেশি আপনারা দেখেছেন, আমেরিকায় আজকে থেকে প্রায় 62 বছর আগে মার্টিন লুথার কিং একটা কথা বলেছিলেন। সেই সময়কার আন্দোলনকে ঘিরে, রাজনৈতিক সামাজিক আন্দোলন ছিল সেই সময়, তাদের অধিকারের কথা সে বলেছিল আই হ্যাভ ড্রিম। গত 17 বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছে থাকতে, চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে। স্বাভাবিকভাবেই যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটা অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার। সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, সেটা রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে, সব কিছুই কম বেশি আমাদের থেকে বেটার। তারা যে এই বেটার জায়গাটায় এসছে, এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় তাদের লেগেছে। তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে, এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে, 1000 বছরের কাছাকাছি ধরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায়, তারা জানে কাকে বলতে হবে, এবং তারা যখন সেই কথাটা বলে তখন যেই মানুষটাকে বলে সেই মানুষটাও জায়গা মতন কথাটা পৌঁছে দিতে পারে, কারণ তারা প্র্যাকটিস করতে 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 সেই অবস্থাটা তারা তাদের তৈরি করেছে। এটা শুধু জাতীয় পর্যায়ে না, এটা ইভেন লোকাল পর্যায়ে, আমরা যেটাকে লোকাল গভর্নমেন্ট বলি বা পৌরসভা বলি বা আমাদের ইউনিয়ন পরিষদ আছে, এই পর্যায়ে থেকেও তাদের পুরো ব্যবস্থাটাকে তারা এমনভাবে তৈরি করেছে যে তারা জনগণের যখন কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, সেই কথাগুলো তারা পৌঁছে দিতে পারে। তো আসেন আমরা আজকে আলোচনা শুরু করেছি আই হ্যাভ এ প্ল্যান। আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে। সে বলেছে আই হ্যাভ ড্রিম, আমি বলেছি আই হ্যাভ এ প্ল্যান। কারণ আমি বলি যেভাবেই হোক, এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে, গত বিশেষ করে 15-16 বছর ধরে আপনারা দেশে ছিলেন, আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। নিশ্চয়ই আপনাদের কম বেশি ধারণা আছে। আপনারা বোধহয় তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা। আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে, ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে এসেছিলাম 2005 সালে। সুনামগঞ্জে বন্যা ছিল, বন্যায় রিলিফ কাজে আমি এসেছিলাম। তখন আমার আসতে সময় লেগেছিল 4.5 থেকে 5 ঘন্টার ভেতরে, নট মোর দেন 5 আওয়ার্স। 5 ঘন্টার নিচে 4.5 ঘন্টার একটু উপরে সময় লেগেছিল। গতকাল আমি প্লেনে এসেছি, কিন্তু আমার গাড়িটা আগে এসেছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে। এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে। এই মুহূর্তে বোধহয় ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধহয় 10 ঘন্টা প্লাস সময় লাগে। আপনারা এখানে সিলেটের মানুষ সবাই, অনেকেরই হয়তো লন্ডন যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে। লন্ডন যেতে মনে হয় এরকম সময় লাগে না। আপনি যতক্ষণে বাসে করে বা গাড়িতে করে সিলেট থেকে ঢাকা পৌঁছবেন, ফ্লাইট নিয়ে লন্ডন থেকে ফ্লাইটে উঠলে বোধহয় বাই দ্যাট টাইম আপনি লন্ডন পৌঁছে যাবেন। কাজে এটা একটা স্বাভাবিক বিষয় হতে পারে না, আমার কাছে না, নিশ্চয়ই আপনাদের কাছেও না। এত সময় লাগতে পারে না, ডিস্টেন্স হিসেবে এত সময় লাগার কথা না। এরকম অনেক বিষয় আছে। তো আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি। আমার যতটুকু জানা থাকবে, আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে, এখানে খুব সব মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাপ্রন পরে আছেন। কাজে মেডিকেল সংক্রান্তই হোক, আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক, পানি সংক্রান্ত হোক,
আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক, এগ্রিকালচার সংক্রান্তই হোক না কেন, আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব। খুব বেশি হয়তো আমরা সময় পাবো না, তো সেই জন্য আমরা চেষ্টা করবো সংক্ষেপে কিন্তু যাতে সঠিকভাবে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চিন্তা বা চেতনাটা। আমার মনে হয় মেডিকেল স্টুডেন্টদের থেকে যদি কেউ কোনো ধারণা বা কোনো কিছু জানতে চান বা জিজ্ঞেস করতে চান, আমি তাহলে দেশের চিকিৎসা, বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে। জিজ্ঞেস করবেন কি কেউ? আসসালামু আলাইকুম, আমি সানজিদা আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি হাসপাতালের বেড অনেক কম, যার কারণে রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। আপনার ধারণা আছে মোটামুটি এভারেজে কত মানুষ হসপিটালে বারান্দায় থাকে? অনেক, কিন্তু নর্মালি হচ্ছে একটা কিছুদিন আগে পত্রিকায় একটা সংখ্যা বের হয়েছিল, সব সারা বাংলাদেশে অন অ্যান এভারেজ একটা সংখ্যা বের হয়েছিল, সেটা জানা নেই। 40 লক্ষ। 40 লক্ষ, আচ্ছা। তো অনেক সময় হয় কি, বিশেষায়িত চিকিৎসার জন্য ওনারা আর্থিক অভাবের কারণে ওটা থেকেও বঞ্চিত হচ্ছেন। এখন যদি সরকারি হাসপাতালগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে আগায়, সেই কর্মসূচিটা বাস্তবায়ন হলে বা সেটা বাস্তবায়ন হলে কতটুকু ইফেক্টিভ হবে, প্লাস হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো আমাদেরকে কিভাবে সেদিক দিয়ে সেই ভূমিকা রাখবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা আমি ডাইরেক্টলি আনসার করবো না, একটু লম্বা করে আমি আনসার করবো, এটার সাথে একটা বিষয় রিলেটেড। বসেন আপনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেখুন, আমাদের দেশের সবকিছু হিসাবে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের জনসংখ্যা 20 কোটির কম না, যে যত কথাই বলুক। আমি 2000 এই দেশ থেকে চলে যাবার আগে পর্যন্ত আমি দেশের আনাচে কানাচে ঘুরতাম, মানুষের সাথে কথা বলতাম। আমি দেখেছি, আমার ধারণা গত মোটামুটি 20 বছরের হিসাব যদি করি, কোনোভাবে 20 কোটির কম নাই দেশের মানুষ। এখন আপনি ধরেন আমাদের ওসমানী মেডিকেল কলেজ, আপনি তো ওখানকার স্টুডেন্ট, জি। আমরা যদি দেখি ওসমানী মেডিকেল কলেজে, এক্স্যাক্ট হিসাবটা আমার ধারণা নেই, তবে উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনার ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন হসপিটাল কর্তৃপক্ষ সে 1000 মানুষকে ট্রিটমেন্ট দিতে পারে। গভর্নমেন্ট থেকে তাদেরকে যেই ওষুধপত্র দেওয়া হয়, যে সার্জিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হয়, যে ব্যান্ডেজ বা যে সিরিঞ্জ, যেই মেডিসিন যাই দেওয়া হয় না কেন, 1000 লোককে সে ম্যানেজ করতে পারবে। কিন্তু আপনি যদি সকালে দেখেন, যেহেতু আপনি ওখানে কাজ করেন, নিশ্চয়ই আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার না হলে ওখানে 2000 লোকের কিউ হচ্ছে প্রতিদিন, 2000 লোকের কিউ হচ্ছে। এখন যতই আপনি তাকে 24 ঘন্টা আপনি ট্রিটমেন্ট দেন না কেন, আপনি 1000 উপরে যেতে পারছেন না, আপনার ক্যাপাসিটি ওরকম। এখন তার মানে কি, মানুষ অসুস্থ হচ্ছে, আসছে, কিন্তু প্রপার চিকিৎসা সুবিধা পাচ্ছে না। এখানে আমরা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপটা নিয়ে আসছি। প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা কি? প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা হচ্ছে, ধরেন ওসমানী মেডিকেল কলেজে একজন মানুষ আসলো, আপনার ধরেন কিডনি ডায়ালিসিস করবে। তো কিডনি ডায়ালিসিস করার জন্য একটা মেশিন আছে, আমি শিওর একটার বেশি মেশিন আছে, আমরা উদাহরণ হিসাবে ধরছি বোঝানোর জন্য, একটা মেশিন আছে। এখন এই একটা মেশিন পুরো মাসে হয়তো 100 জন লোককে ডায়ালিসিস করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে ডায়ালিসিস করার জন্য যে কিউটা হচ্ছে, সেখানে 200 জন মানুষ হচ্ছে। আমার ঠিক প্রাইভেট এখানে নিশ্চয়ই এরকম হসপিটাল আছে যাদেরও একই ফ্যাসিলিটি আছে। কোন একটা নাম বলতে পারবেন প্রাইভেট হসপিটাল? সরি, নর্থ ইস্ট মেডিকেল। আচ্ছা, ধরেন নর্থ ইস্ট মেডিকেলেও ডায়ালিসিস মেশিন আছে, সেই ডায়ালিসিস মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 100 জন মাসে। তো আমরা যেটা চিন্তা করছি, আমাদের যেটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমরা ওসমানী মেডিকেল, নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাথে আমরা কথা বলবো, তাদেরকে বলবো, দেখো তোমাদের একটা মেশিন আছে, কিন্তু তোমাদের যেহেতু প্রাইভেট হসপিটাল, তোমাদের খরচ যেহেতু তোমরা বেশি নাও, স্বাভাবিকভাবেই তোমরা হয়তো, ওরা হয়তো সে মাসে 30 জন লোকই পায়, তার মানে 70টা খালি থাকছে তাদের। আর আমাদের ওসমানী মেডিকেল কলেজ, সেখানে 100 জন বেশি আছে, 100 জনের থেকে 200 জন আছে। আমরা ওদের সাথে কথা বলে, ওদের সাথে আলোচনা করে আমরা ওদেরকে কি পরিমাণ পেমেন্ট করব, কারণ একটা তো হিসাব একটা জানাই থাকে যে কি পরিমাণ খরচ হতে পারে ডায়ালিসিস করতে গেলে, একটা ধারণা। তাদেরকে মিনিমাম তাদের একটা প্রফিট ধরে আমরা বলবো যে তুমি
কেবিনে রাখবা পেশেন্টকে। কেউ যদি ওয়ার্ডে থাকতে চায় সেটার খরচ সে নিজে দিবে, বাট কেবিন পর্যন্ত সরকার বহন করবে। তখন আমরা ওই যে 70 জন, ওখানে যে 100 জন আছে, 100 জনকে আমরা সরিয়ে নিয়ে এসে এদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজে তাদেরকে আমরা দিব। এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক থিওরি, যেটা আমাদের বেসিক পরিকল্পনা, যে প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ কারণটা এই জন্য, আপনি দেখেন, আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান, আপনাকে আজকে প্ল্যান করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, বাজেট স্যাংশন করতে হবে, মেশিন আসবে, কন্ট্রাক্টর হবে, টেন্ডার হবে। একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত 5 বছর। বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল, তার কাজ যখন শেষ হয়ে যাবে, রুগী যখন সেবা পাবে, ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ, রুগী হয়তো সেবা পাবে। কিন্তু মূল বিষয়টা এখানে না, সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিস রোগী 5 বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব? তার পক্ষে সম্ভব না, ও বেচারা তো মারাই যাবে, মানুষটা তো মরেই যাবে। তো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি। এটার পলিসিগুলো ঠিক করে সব কিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত, মোটামুটি পরিকল্পনা আছে, সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না। যেগুলো নর্মাল রোগ সেগুলো করতে হবে না। এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে, এটা হতে পারে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে, এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। এরকম যেগুলা সিরিয়াস টাইপের অসুখ বিসুখ, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি। এখানে আমরা আরেকটি আপনাদের সাথে অ্যাড করি। আপনি দেখেন, আপনি করলেন তারপরে প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক পার্টনারশিপ, তারপরেও কিন্তু আপনার মূল লক্ষ্য কি? মানুষকে তো সুস্থ রাখা। মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি। আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় আছে কিনা, পল্লী চিকিৎসক। বিএনপির প্রথম আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সারা দেশে গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায়, সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং দিয়ে তারা মানুষের ঘরে ঘরে, গ্রামে ঘরে ঘরে যেত, বেসিক যে ট্রিটমেন্টটা সেটা প্রোভাইড করতো। আমরা ঠিক সেটার আদলে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করে এই হেলথ কেয়ারদেরকে আমরা একটা বেসিক মেডিকেল ট্রেনিং দিব, হাইজিন ট্রেনিং দিব। আমরা ছোটোখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে। বড় কোনো যদি অসুখ হয়, যেটা তার মনে হবে যে সেটা তার আয়ত্তের বাইরে, তখন সে রেফার করবে। এটা রেফারেল সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করবো আমরা, সেটা তখন তারা রেফার করবে। এখন এই যে যাবে, যে তারা ঘরে ঘরে যাবে, মানুষকে ট্রিটমেন্ট দিবে, হাইজিন শেখাবে, এখানে গিয়ে তারা মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করবে যে ঠিক আছে, এইভাবে লাইফস্টাইল খাওয়া দাওয়া হওয়া উচিত, যে আপনি চিনি বেশি খাবেন না, মিষ্টি বেশি খাবেন না, তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন। আপনি ভাজা পোড়া এই ধরনের জিনিসগুলো খাবেন না, গোশ, গরুর গোশত, চর্বি টর্বি এগুলো বাদ দিয়ে খেতে হবে। তা শাক সবজি বেশি খাবেন, গ্রিন ভেজিটেবল চেষ্টা করবেন বেশি খাওয়ার জন্য। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কার্ডিয়াক সমস্যা কম হবে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়্যার করবে। কেন অ্যাওয়্যার করবে, কেন অ্যাওয়্যার করা প্রয়োজন, মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন? কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন 2000 কিউ হচ্ছে, ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি। আমরা ওই লাইনটাকে ওসমানী মেডিকেল কলেজের ক্যাপাসিটি হচ্ছে 1000 মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন। আমরা যদি এই কিউটাকে ধীরে 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 কমিয়ে আনতে পারি, আপনি তাহলে কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে, প্রেশারটা কম পড়বে, খরচের স্টেটের খরচটা কম পড়বে, এবং যেই মানুষগুলো যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলো আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে। এরকম, এবং আমাদের বোন যে বললো যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে, সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে। এটা যে 1 সপ্তাহ, 1 বছর, 2 বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না। আপনি যখন শুরু করবেন কাজটা, পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন, সময় লাগবে, কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ। আমরা সকলে মিলে যদি কাজ করি, আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফেজের ডাক্তাররা আপনারা কাজ করবেন, আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। আর কেউ কোনো? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গারিব, ওসমানী মেডিকেল কলেজে সার্জারিতে এফসিপিএস ট্রেনি হিসেবে আবার আছি। মেডিকেল প্রশ্ন? আচ্ছা, স্যার, আমার প্রশ্ন যেটা হচ্ছে, মানে আমাদের আমরা অনেক কিছু দেখি স্যার, যখন যে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, অনেক দেশে, উন্নত দেশগুলোতে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আমাদের টার্সিয়ারি হসপিটালগুলোর ডিসেন্ট্রালাইজ করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি না? বা আমাদের হেলথ সেক্টরের যে বাজেট যেটা স্যার, সেই বাজেটের কোনো মানে রেশিও অল্টার করে, ধরেন আপনি
একদম সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে এরপর উপজেলা এবং বিলো এর মাঝখানে ডিস্ট্রিক্ট লেভেল আছে, ওগুলোকে আমরা ভাগ করে কমায় নিয়ে আসতে পারি কিনা। সেন্ট্রালে আমরা অলরেডি অনেক টারশিয়ারি হসপিটাল আছে, আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে এই বাজেটের পরিমাণ একটু বাড়াই, তা থেকে যদি আমরা উপজেলা লেভেলে আরও একটু বাড়াই, আমার মনে হয় পিপুল উইল বি বেনিফিটেড। সেভাবে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, মানে বাজেট ডিসেন্ট্রালাইজড এবং ওই টারশিয়ারি হসপিটালগুলো যদি আমি ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে হয়তো আমার মানে সিলেটের পেশেন্টের কার্ডিয়াক স্টেন্টিংয়ের জন্য হয়তো ঢাকা যাওয়া লাগতেছে না। সেক্ষেত্রে পুরো ফ্যামিলি সহ 4-5 জন নিয়ে যাওয়া লাগে, দ্যাট উইল ইনক্রিজ দেয়ার কস্ট। আমরা যদি সেক্ষেত্রে একটা টারশিয়ারি হসপিটাল, আমাদের তো অলরেডি সেটা আছে, ডাক্তাররাও আছেন, দক্ষ চিকিৎসকরাও আছেন, আমরা ওইভাবে কোনো প্ল্যানে আগাতে পারি কিনা। ধন্যবাদ স্যারকে। আপনার প্রস্তাবটা খারাপ না, তবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদের যেহেতু আমরা এখনো অত ধনী দেশ না, আমাদের রিসোর্স কনস্ট্রেইন যেহেতু আছে আমাদের, আমরা সব জায়গায় স্পেশালাইজড হসপিটাল হয়তো বা তৈরি করা সম্ভব না। আপনি কার্ডিয়াক সমস্যার কথা বলেন, আপনি বোধহয় কার্ডিয়াকের স্টুডেন্ট প্রবলি। আচ্ছা, আমরা স্টেন্টিং ধরি, বাইপাস ধরি, যেটাই ধরি বা এই ধরনের ধরি, এটা হতে পারে যে আমরা ইনিশিয়াল স্টেজটা, ধরেন ওসমানী মেডিকেল কলেজ ইনিশিয়াল স্টেজটা সে সামাল দিল। এটা ইভেন আমি ইউকেতেও দেখে এসেছি যে আপনারা হয়তো, আপনি এই পার্টিকুলার এলাকায় আছেন, আপনারা হয়তো আল্লাহ মাফ করুক, আপনার হয়তো কার্ডিয়াক প্রবলেম হলো, কিন্তু আপনার বাড়ি থেকে হয়তো 7 মাইল দূরে আরেকটা হসপিটাল আছে যেটাতে কার্ডিয়াক স্পেশালাইজ যেটাতে তারা, আপনার যদি প্রবলেম হয়, আপনি যদি এমার্জেন্সি কল করেন, এমার্জেন্সি আপনাকে প্রথমে আপনার বাড়ির পাশেরটা নেবে, কিন্তু আপনার যদি তখন এমার্জেন্সিতে ম্যানেজ হয়ে যায় তো ঠিক আছে, তা নাহলে আপনাকে ওরা ওখানে রাখবে না, ওখান থেকে ওরা আসল যে হসপিটাল যেটা আসলে কার্ডিয়াকের জন্য স্পেশালাইজ, সেখানে আপনাকে ওরা নিয়ে যাবে। তো আমরা যদি কেউ হয়তো বলে থাকতে পারেন যে জেলায় জেলায় আমরা স্পেশালাইজড হসপিটাল করব, আমাদের ধারণা এটা পসিবল না। এটা পসিবল না, মানে রিসোর্স আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণেই আমরা ওই যে প্রাইমারি যে প্রিভেনশন, যে শব্দটা আমি বলতে ভুলে গেছি, ওই জন্য আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাচ্ছি। আপনি যদি প্রথমেই মানুষ অসুস্থ না হতে হয়, এই ব্যবস্থাটা যদি আস্তে আস্তে গ্রহণ করেন, তখন এই বিষয়গুলোর উপরে চাপ কমে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলিফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি যে আপনি সবসময় ইউথ ইন অ্যাকশনে বিশ্বাসী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে বর্তমানে বাংলাদেশে 26 লাখ বেকার আছে, এর ভিতরে শিক্ষিত বেকারই হচ্ছে 9 লাখ। তরুণদেরকে নিয়ে, অর্থাৎ এই বেকার জনগোষ্ঠীকে নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ। আপনি 26 লাখ বললেন বোধহয়, তাই না? জি স্যার। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 26 লাখ, বা আমার মনে হয় বাস্তবে এটার সংখ্যা অনেক বেশি হবে, কম না, বরং অনেক বেশি হবে। আমাদের যেটা চিন্তা ভাবনা আছে, আমাদের যেটা পরিকল্পনা আছে, বিএনপি যেটা পরিকল্পনা আছে, দেখুন আমাদের এখান থেকে মানুষ প্রতি বছর বিদেশে যায় প্রায় 10 লাখের মতো মানুষ বিদেশে যায়। আপনি যে পরিসংখ্যানটা দেখেন, এই 10 লাখের মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ যারা যায় তারা হচ্ছে আনস্কিল্ড মানুষ। ফলে তাদের যাওয়াটা, তাদের পরিশ্রমটা দেশের অর্থনীতি হোক, তার নিজের জন্য হোক, কোনো ভ্যালু অ্যাড করছে না। আচ্ছা, আপনি যেই মানুষগুলোর কথা বললেন, এই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমরা যেমন ধরেন আপনি সিলেট এলাকায় থাকেন, আপনি আপনার শিক্ষার লেভেলটা যেটাই হোক না কেন, সবসময় যে আপনি যেই লাইনে পড়াশোনা করেছেন, সবসময় যে সেই লাইনে আপনি জব পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আপনার যদি এই যেই লাইনে আপনি পড়াশোনা করেছেন এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে, যেটা আপনি ট্রেনিংয়ের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছেন, শিখেছেন, আমরা সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এখন ধরেন আপনি পড়ালেখা কোন সাবজেক্ট করছেন? কৃষি, এগ্রিকালচারে পড়ছেন আপনি, বসেন, থ্যাংক ইউ। কিন্তু ধরেন আপনার ইলেকট্রনিকের ব্যাপারে ইন্টারেস্ট আছে, আচ্ছা, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন অফ টাইমে, মানে যখন আমার হাতে সময় থাকতো, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিংয়ের তৈরি করতাম। কেউ দেখে বলতো, তা আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া ছিল। যেভাবে আমি অঙ্কের কাছে ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হইনি, ভাগ্য ভালো।
তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। এখন আপনিও হয়তো পড়ছেন আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিংটা যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। যেমন আপনাকে আমি উদাহরণ হিসাবে বলি, এই মুহূর্তে আপনি যদি জাপানে দেখেন, জাপানে আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের পপুলেশনের প্রায় 40-45% হচ্ছে এই মুহূর্তে ইয়াং জেনারেশন, কিন্তু আপনি যদি জাপানের পপুলেশন ডায়নামিক দেখেন, দেখবেন যে এটা রিভার্স। রাদার ওদের ওখানে এল্ডারলি বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং মানুষের সংখ্যা কম। এখন ওদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চালানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হচ্ছে, তাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ স্বাভাবিক এগ্রিকালচারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজ করার জন্য তো ইয়াং লোক দরকার, কারণ ওখানে শক্তির প্রয়োজন হয় অনেক সময়। যদিও তারা রোবট দিয়ে করছে, তারপরেও প্রয়োজন হচ্ছে। একটা বিরাট ক্ষেত্রে তাদের প্রয়োজন হচ্ছে, যেটা হেলথ কেয়ারের প্রয়োজন, কারণ এল্ডারলি মানুষ যারা আছেন তাদেরকে টেক কেয়ার করতে হয়। এখন আপনার যদি এর মধ্যে কোনো একটা ট্রেনিং থাকে আপনার, এবং সাথে যদি আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলে আপনি কিন্তু ইজিলি জবটা পেতে পারেন ওখানে। আমাদের যেই 10 লক্ষ মানুষ যাচ্ছে, এর মধ্যে 7 লক্ষ মানুষ যারা বাইরে যাচ্ছে, আনস্কিল লেভেল যারা যাচ্ছে, এদের মধ্যে আবার ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে। এবং আপনি সিলেট থেকে যদি যান অথবা ঢাকা থেকে যদি যান, আপনি যদি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যদি একটা পরীক্ষা নেন, দেখবেন সৌদি আরবে ঠিকই যাচ্ছে, কিন্তু সৌদি আরবের কালচার বলেন বা মিডল ইস্টের কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু আমরা যদি এই মানুষগুলোকে, এবং কি কি কাজের জন্য যাচ্ছে, সেই যেই কাজের জন্য যাচ্ছে তার কোনো ধারণা আছে কিনা, দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে ধারণা নেই। এখন এটা তো একটা স্টাডির ব্যাপার, রিসার্চের ব্যাপার, যে ঠিক আছে সৌদি আরবে যারা যাচ্ছে বা পুরো হোল অফ মিডল ইস্টে যারা যাচ্ছে, তারা কি কি টাইপের কাজ করছে, আমরা এটা ইজিলি রিসার্চ করে বের করতে পারবো যে এই ওয়ার্ক। এবং আমরা যদি একটা টিমকে দায়িত্ব দিই, আপনার মতন ইয়াং ছেলে এরকম ইয়াং একটা টিমকে দায়িত্ব দিই, ঠিক আছে তুমি সৌদি আরবে, তোমরা বসে সৌদি আরবে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে নেক্সট 5 to 10 ইয়ার্সের মধ্যে, তাদের কি কি ধরনের মানুষ লাগবে, আমরা ঠিক আপনার মতন ইয়াং ছেলে মেয়েদেরকে ওই ট্রেনিংগুলো দিব উইথ দি ল্যাঙ্গুয়েজ অফকোর্স। কাজেই আপনি যখন, যেমন ওদের ওখানে এখন ইকোনমি ভালো হতে ওদের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হচ্ছে, ওদের বিভিন্ন রকম আপনার রিসর্ট তৈরি হচ্ছে, ওদের ওখানে রাস্তা তৈরি হচ্ছে, ওদের ওখানে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, সেখানে টিচার দরকার, সেখানে রোড ইঞ্জিনিয়ার দরকার, বিভিন্ন রকম মানুষ দরকার তাদের কাজে। কাজেই এই জিনিসগুলোকে যদি আমরা বের করে ফেলতে পারি যে নেক্সট 5 to 10 ইয়ার্স তাদের কি কি ধরনের মানুষ দরকার, আমরা যদি আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যদি ওইভাবে সাজিয়ে ফেলি, এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স অবশ্যই, তাহলে আপনার মতন যারা যাবে বিদেশে তাদের জন্য কাজ পাওয়াটা অনেক ইজি হবে, এবং মোটামুটিভাবে আপনি বেকার থাকবেন না, হয়তো এটা বলাই যেতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম তাসমিয়া আহমদ বিবি। আমি লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমি এখানে আপনার 8টা বা 9টা পলিসি দেখানো হয়েছে। একটা ছিল ফ্যামিলি কার্ডের বিষয়টা। আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে, এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি সম্পর্ক, এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে, না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে? ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রথমত ফ্যামিলি কার্ডের একটা স্যাম্পল কেমন হতে পারে আমার কাছে আছে, আপনার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই অনলাইনে বা বিভিন্নভাবে দেখেছেন ফ্যামিলি কার্ড। এখন এই ফ্যামিলি কার্ডটা কেন আমরা দিচ্ছি, প্রথমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন প্রিভিলেজ নারী, আপনি লেখাপড়া শিখেছেন, আপনার পরিবার আপনাকে সেই সাপোর্টটা দিতে পেরেছে। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে, বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন প্রথমবার এবং তৃতীয়বার সময়টা কম ছিল, যাই হোক, ওনার সরকার থাকাকালীন সময় উনি একটা কাজ করেছেন, যে আমরা সবসময় বইয়ে পড়েছি বেগম রোকেয়া এই দেশের নারীদের শিক্ষাকে উনি এনকারেজ করেছেন।
বেগম খালেদা জিয়া যেহেতু বেগম রোকেয়ার সেই স্টেট অথরিটি ছিল না, বেগম খালেদা জিয়া যেহেতু সেই স্টেট অথরিটি ছিল, বেগম রোকেয়ার ওই পলিসিটা, অর্থাৎ খালেদা জিয়া ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ফ্রি করেছেন। ফলে এখন যে কোনো জায়গায় যদি যে কোনো এডুকেশন ইনস্টিটিউশন আমরা যাই, দেখবো যে এনরোলমেন্ট ছেলে মেয়ে সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের এনরোলমেন্ট বেশি, মেয়েরা মোর সিনসিয়ার টু স্টাডি। আচ্ছা, এখন গত 25 বছর ধরে এই কাজটা হয়ে এসছে। এর মধ্যে অনেক মেয়েরা লেখাপড়া করেছে, তারা বড় হয়েছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আপনাকে যেরকম বললাম, আপনি যেরকম একজন প্রিভিলেজ যারা, তাদের মধ্যে আপনি একজন। এখন আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে সবকিছুতে, বাংলাদেশের অধিকাংশ নারী মানুষ তো বাস করছে গ্রামে, 70% মানুষ শহরের বাইরে বাস করছে। এই নারীদের অধিকাংশ বিভিন্নভাবে ডিপ্রাইভ, সামাজিকভাবে ডিপ্রাইভ। শিক্ষা হয়তো আছে, কিন্তু সেই শিক্ষাটাকে সে সঠিকভাবে কাজ করার কাজে যে ব্যবহার করবে সেটা হয়তো সে পারছে না, রিসোর্সের কারণে এবং সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা তারা আছে। আমরা যেটা করতে চাচ্ছি, বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি কম বেশি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা আছে, আমরা হিসাব করে দেখেছি 5 থেকে 6 জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা অন এন এভারেজ 4 কোটি পরিবার, এরকম শহর গ্রাম সব মিলে 4 কোটি পরিবার। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী, যে সংসারটা চালাচ্ছে, তার হাতে আমরা দিতে চাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা রিকগনিশন দেওয়া হবে, একটা আইডেন্টিটি দেওয়া হবে নারীকে, স্বাভাবিকভাবে কিছুটা মানসিকভাবে এম্পাওয়ার্ড ফিল করবে সে। পরিবারের কাছে হোক, নিজের পরিবারের কাছে হোক, শ্বশুর বাড়ির পরিবারের কাছে হোক, একটা তার সম্মান হবে, সম্মানটা তার আরো বৃদ্ধি পাবে। এটা খুব স্বাভাবিক, এটা নর্মাল হিউম্যান সাইকোলজি। যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে, যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করব আমরা, এটা সরকারের নিয়ম। আপনি যে কোনো কাজ যখন করবেন আপনাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। আমরা দুভাবে করব, একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে, ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর আরেকটা সাইডে আমরা যেটা করব, আমরা এর মধ্যে 10টা উপজেলা অলরেডি বের করেছি, আমরা আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেব। আর বাকি 5টা উপজেলায় আমরা যেই পরিবার, যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব, তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। এটা হতে পারে চাল, সাথে আলু, সাথে লবণ, সাথে তেল, মানে রান্নার কুকিং অয়েল, এরকম 4-5টা আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। আচ্ছা, এখন কি হবে? প্রথমত আপনি টাকা দিলে ক্যাশটা সে পাচ্ছে। আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ, সোজা কথা মানে ফ্যামিলি যে ওয়াইফ, তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন, তাহলে যদি আপনি ক্যাশ দেন, সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে। আমরা ছেলেদের ক্ষেত্রে দেখেছি পকেটে টাকা থাকলে দোস্ত চলে আয়, গল্প করি, কিছুক্ষণ পরে টাকাটা নাই, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে, বিশেষ করে গৃহবধূর ক্ষেত্রে যখন আমরা দিচ্ছি টাকাটা, তখন আমরা দেখছি যে উনি টাকাটা খরচ করছেন প্রথমত তার ফ্যামিলির হেলথের পিছনে, যদি তার সেই সেন্সটা থাকে, উনি হেলথের পিছনে। দ্বিতীয়ত, অধিকাংশ নারী দ্বিতীয় জায়গায় খরচ করছে, সেটা হচ্ছে তার বাচ্চাদের এডুকেশনের পেছনে। থার্ড যে জায়গাটায় সে টাকাটা খরচ করবে, সেটা হচ্ছে যে ছোট ছোট জায়গায় সে ইনভেস্ট করবে, 5টা বা 10টা মুরগি কিনবে বা 2টা ছাগল কিনবে, এই ধরনের ছোট ছোট, অথবা একটা সেলাই মেশিন কিনবে, সে যদি সেলাইয়ের কাজ জানে, সে টাকাটা ইনভেস্ট করে। অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্ট করছে ওটা তার লোকাল ইকোনমিতে, গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা থানা বা পৌরসভা, এই লোকাল ইকোনমিতে ওটা রোটেট করছে এই ইকোনমিতে। আচ্ছা, এখন আপনি বলেন, আচ্ছা এখন আসেন এটা টাকার ক্ষেত্রে। আর যদি আপনি ফুড, এসেনশিয়াল ফুড আইটেম তাহলে দেন, তাহলে সংসার চালানোর জন্য তো তার একটা খরচ লাগছে, তার খরচটা তাকে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি এইভাবে সংসার চালাও, এই টাকা। ধরেন তার সংসার চালাতে মাসে হয়তো, এখন যত দাম জিনিসপত্রের, 5-6 জনের যদি পরিবার হয়, মিনিমাম 5-7 হাজার টাকা তো লাগেই, মিনিমাম 5-7 হাজার টাকা লাগে অন এন এভারেজ। তো এখন তাকে যদি আপনি 2 থেকে 2,500 টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন, তাহলে কি হচ্ছে, তার যেই টাকাটা সেখান থেকে সে
হয় সেভ করতে পারছে বা যেভাবেই হোক সেভ হচ্ছে, তো তার হাতে কিছুটা হলেও টাকা জমা হচ্ছে, সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে তার বাচ্চাদের এডুকেশনের পিছনে, তার ফ্যামিলি হেলথের পিছনে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে, কাজেই তখন সে নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। প্রথম 6 মাসে কিচ্ছু হবে না, প্রথম 1 বছরেও কিছু হবে না, প্রথম 2 বছরেও কিছু হবে না, 3, 4, 5 বছর পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে, ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। অর্থাৎ তার ইনভেস্টমেন্ট তাকে যখন আস্তে আস্তে রিটার্ন দিবে, সে কনফিডেন্ট হবে। আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি যে পরিমাণ কনফিডেন্ট হবেন, আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনার কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি হবে, তাই নয় কি? নর্মাল হিউম্যান সাইকোলজি। কাজেই ধীরে ধীরে কিন্তু তার পুঁজির পরিমাণ যত বাড়বে সে তত কনফিডেন্ট হবে। একই সাথে তার পরিবার সুস্থ থাকছে, পরিবার সুস্থ থাকলে কিন্তু সে কনফিডেন্ট থাকছে, হাসি খুশি থাকে। একই সাথে যখন সে দেখছে যে তার ছেলেমেয়েরা আস্তে 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 পড়ালেখায় ভালো করছে, এগিয়ে যাচ্ছে, ওইটা মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে, মা হিসেবে তাকে আরো কনফিডেন্স দিবে। ওটা আমরা যদি এভাবে পুরো জিনিসটাকে আমরা কল্পনা করি, এভাবে যদি আমরা প্ল্যান করি, এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন 5 থেকে 7 বছর পরে ওই গ্রামের ওই পরিবারটি না, ওই গ্রামের 10টি পরিবার এরকম মোটামুটিভাবে হেলদি, উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইথ এ ফাইন্যান্সিয়াল ক্যাপেবিলিটি। আপনি 10টি পরিবার ওই গ্রামের, ওই ইউনিয়নে 5টি গ্রাম আছে, প্রত্যেক 5টি গ্রামই আস্তে আস্তে ওরকম সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা ওরকম পরিবার হলো। এইভাবে আপনি একটি গ্রাম, একটি ইউনিয়ন, একটি উপজেলা, এইভাবে জেলা এবং সামগ্রিকভাবে ধীরে ধীরে দেশ চিন্তা করেন। আস্তে আস্তে 4 কোটি পরিবারের যদি আপনি 2 কোটি পরিবারকে, 1.5 থেকে 2 কোটি পরিবারকেও যদি আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ 5 বছর পরে প্রত্যেকটি পরিবার, 4 কোটি আমরা বাদ দিলাম, প্রত্যেকটি পরিবার যদি ঠিক শৌখিনতার বশেও মিনিমাম 1-1.5 হাজার টাকাও যদি শৌখিনতার বশেও খরচ করতে পারে, সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে, তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে। ইকোনমির গ্রোথটা, অর্থাৎ ঠিক আছে, পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল, কিছু কিনলো, পরিবার পরিজনদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেল, রেস্টুরেন্টে খেলো, হোটেলে খেলো, তার মানে চিন্তা করেন ইকোনমিটা কত বড় হচ্ছে, কত স্ট্রেনদেন হচ্ছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি। এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে, যাদের যেটা, এবং বিভিন্ন মিনিস্ট্রিরই 138টা প্রজেক্ট চলছে, হেফাজতলি চলছে, কোনো এটা নেই, এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা হলো, চালু করলো। কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি, এটা গেল এক নাম্বার। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো অ্যাসেনশিয়াল, আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রে দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। আচ্ছা, এবার আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এটা কারা পাবে, নিশ্চয়ই এটা আপনার একটা প্রশ্ন ছিল বা আসছি আমরা প্রথমে এটা শুরু করতে চাইছি আন্ডার প্রিভিলেজ যেই জায়গাগুলো আছে, ডিপ্রাইভ যেই জায়গাগুলো আছে, সেখানকার ফ্যামিলি, নারী বা গৃহবধূ যারা আছে তাদেরকে দিয়ে। এটা একজন কৃষকের ওয়াইফ, উনি যেমন পাবে, একজন ভ্যান চালকের ওয়াইফ, উনি এটা পাবে, একজন ইমাম সাহেবের ওয়াইফ, উনি এটা পাবে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ, উনি এটা পাবে, এটা ইউনো সাহেবের ওয়াইফ, উনিও পাবে, একজন মুদির দোকানদারের ওয়াইফ, উনিও পাবে, এটা ইভেন আপনিও পাবেন। বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না, আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না, আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে, আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না, 2,500 টাকা না হলেও আপনার চলবে,
আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে, সামর্থ্য আপনার আছে, মানসিকতা আপনার আছে। আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে যাদের এটা প্রয়োজন নয় তারা এটা নেবে না। এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তাদেরকে এরকম সবার জন্য কেন দিচ্ছি? দেখুন, ছোটবেলা সবারই ছিল, আমারও ছিল, আপনাদের প্রত্যেকে আছে। বাবা মা যখন বলতো এই ওই দিক যাবা না, তখন কিন্তু ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, রাইট? ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত, না ওই দিকেই যেতে হবে, মানা করলো কেন? আপনি যখন এটা সিলেকশন দিয়ে দেবেন যে এ পাবে আর এ পাবে না, যে পাবে তো পেচ্ছা, যে পাবে না কি ব্যাপারটা এটা দেখতে হবে, পেতেই হবে অ্যাট এনি কস্ট। সেই জন্য আমরা বিষয়টাকে ইউনিভার্সাল করতে চাচ্ছি, জেনারেল করতে চাচ্ছি। অর্থাৎ আপনি যখন জানেন আপনি পাবেন, আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক নিয়মে, তার ফলে করাপশনের বিষয়টা কমে আসবে। 100% বন্ধ হবে আমি সেই কথা বলছি না, বাট কমে আসবে, যেহেতু তখন ধাক্কাধাক্কিটা হবে না, আর আমাকে দিতেই হবে, পেতেই হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের ধারণা করাপশনের পসিবিলিটিটা অনেক কমে আসবে। পেয়েছেন উত্তর? আমাদের মাইকটা আমার হাতে নেই। আমরা তো একটা প্রশ্ন দিতে পারবো। এগ্রিকালচার, হ্যাঁ এগ্রিকালচার মাই ফেভারিট সাবজেক্ট। এগ্রিকালচার, আচ্ছা আমি এগ্রিকালচারের কে করবেন? আমি ডিসাইড করেন আপনারা কে করবেন। আচ্ছা, আমি রাকিব হোসেন আফরাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিষয়ে পড়াশোনা করতেছি। এগ্রিকালচার মানে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্সও আছে ওই জায়গায়। তো আমার প্রশ্নটা হলো যে আমরা দেখি যে বর্তমানে কিন্তু আমাদের দেশে কাক অনেক কমে গেছে। আমরা একসময় অনেক দেখতাম যে প্রতিদিন ঘুম ভাঙতো কাকের আওয়াজে। তো এখন দেখা যায় যে আমরা সিলেটে বিশেষ করে কাক কিন্তু কোথাও দেখাও যায় না, দু এক জায়গায় হয়তো গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভাঙে নাকি? মানে এখন গাড়ির হর্নের আওয়াজে ঘুম ভাঙে। তো কাকের বিলুপ্ত হওয়ার অন্যতম একটা কারণ হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনার খুব বাজে অবস্থা আর কি। যেমন মানে আবর্জনা যেটা হলো সেটাও পলিউটেড হয়ে যাচ্ছে। তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিএনপির কোনো প্ল্যান আছে কিনা এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। এটা ঠিক কৃষি রিলেটেড না, এটা এনভায়রনমেন্ট রিলেটেড। আচ্ছা, আমরা কৃষিতে আসবো এটা বলে নিই। আপনার প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটার সাথে আমাদের দেশের মানুষের, প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য, মন মানসিকতা সবকিছু জড়িত। কিভাবে? আমার সিলেটেরটার ধারণা নেই, ঢাকারটার ধারণা আছে আমার। আমি ওটা দিয়ে উদাহরণ হিসাবে বলছি। ঢাকায় কম বেশি প্রতিদিন 7,000 টন আবর্জনা জমা হয়, 7,000 টন। আচ্ছা, এবং আপনি যদি বাংলাদেশের কম বেশি, আমি কালকে দেখে একটা জিনিস ভালো লেগেছে, কম বেশি সিলেট শহরটা যদিও পপুলেশন কম, তারপরে সিলেট শহরটা আমার কাছে রাতে যতটুকু দেখছি অনেক পরিষ্কার মনে হয়েছে। আবর্জনার পরিমাণ যত্রতত্র সেভাবে নেই, অনেক পরিষ্কার, কোয়াইট ক্লিন মনে হয়েছে। তারপরেও তো ঢাকা শহর যদি আমরা দেখি, আমরা দেখবো যত্রতত্র ময়লা পড়ে আছে ঢাকা শহরে, এবং এই ময়লাগুলোর সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে যত্রতত্র পড়েতে এই ময়লাগুলো থেকে আস্তে আস্তে জীবাণু বের হচ্ছে। এই জীবাণুগুলো বাতাসে মিশছে, ওই বাতাসটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। এখানে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, আপনাদের পরিষ্কার ধারণা আছে, এই জীবাণুগুলো যেতে যেতে একসময় এমন হয় আমাদের নিজস্ব যে ইমিউন ক্যাপাসিটি আছে, সেই শরীরে যে রোগ প্রতিরোধক শক্তি আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে আল্লাহ মাফ করুক, বাট এমনও হতে পারে যে দেখা যাবে হয়তো 10, 15, 20 বছর পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এরকম পরিস্থিতি হতে পারে। আচ্ছা, তো প্রথমত আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে যে কি করলে আবর্জনা অর্থাৎ ময়লা কম করাটাই আমাদেরকে শেখাতে হবে, যে কোন কাজটা করলে ময়লাটা কম, ময়লা তো হবেই, কিছু তো ময়লা হবেই অবশ্যই, কিন্তু কি করলে আবর্জনা কম হবে এই বিষয়টি, এই সেন্সটি প্রথমে মানুষকে শেখাতে হবে। আচ্ছা, এর বাইরে আপনার আমাদেরকে যারা এই দায়িত্বটা যাদের পরিষ্কার রাখা, তাদেরকেও আমাদের সচেতন করতে হবে এবং অবশ্যই তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। কিভাবে তাদেরকে সহযোগিতা করলে তারা তাদের কাজটা বেটার করতে পারবে, পরিষ্কার করতে পারবে। তৃতীয় একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদেরকে এটার সাথে গণতন্ত্রের ব্যবস্থাটা রিলেটেড, ডেমোক্রেসির বিষয়টা কিন্তু, এই যে ময়লার যে প্রশ্নটা আসছে, ডেমোক্রেসির ব্যাপারটা রিলেটেড। কিভাবে রিলেটেড? আপনি যদি সত্যিকার ভাবে আপনার শহরের ওয়ার্ড কাউন্সিলর যে হয় বা মেয়র যে হয়, অথবা আপনার ইউনিয়ন পরিষদের যে মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, আপনি যদি ধীরে ধীরে গণতন্ত্র প্র্যাকটিস করার মাধ্যমে সত্যিকার ভোটের মাধ্যমে যদি আপনি এই ব্যক্তিগুলোকে নির্বাচিত করতে পারেন, তখন তাদেরকে গিয়ে আপনি বলতে পারবেন যে এই ময়লাগুলা কেন পরিষ্কার হচ্ছে না, কারণ আপনার কথা তখন মূল্য আছে।
সো গণতন্ত্র কিভাবে এখানে আমাদেরকে সাহায্য করতে পারে এটাও কিন্তু একটা বিষয় আছে, যে আমাদেরকে আমাদের শহর পরিষ্কার রাখার জন্য, সামগ্রিকভাবে সমগ্র দেশ পরিষ্কার রাখার জন্য গণতন্ত্র ডাজ ম্যাটার, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল গণতন্ত্র। আচ্ছা, এবার আসুন আমাদের একটা চিন্তা ভাবনার কথা শেয়ার করি। পরিষ্কার করানো, পরিষ্কার রাখা, মানুষকে অ্যাওয়্যার করা, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে বিভিন্ন পর্যায়ে, তাদের মাধ্যমে তাদের দায়িত্ববোধটাকে বাড়ানো, কাজ করা, এটা যেমন আছে। দেখুন এই মুহূর্তে এই যে ইলেকট্রিসিটি যে বাতিটা জ্বলছে, এই বাতিটা জ্বালানোর জন্য আপনার যে পাওয়ার স্টেশনটা কাজ করছে, এই পাওয়ার স্টেশনের জন্য দরকার আইদার গ্যাস, ন্যাচারাল গ্যাস, অথবা ফার্নেস অয়েল, অথবা কোল। নর্মালি বাংলাদেশে এই তিনটা দিয়েই মোটামুটিভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি, প্রাইমারি আলোচনা করেছি আমরা, তারা মোটামুটিভাবে এক্সপার্ট, সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে। আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি, তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে, আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে, যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা, অথবা কিভাবে কালেকশন করে নিয়ে এসে ময়লাটা, অর্থাৎ এই জন্য বললাম যে এখন যেভাবে বিদ্যুৎটা উৎপাদিত হচ্ছে, আপনাকে আইদার ন্যাচারাল রিসোর্স গ্যাস ব্যবহার করতে হচ্ছে, গ্যাসটা এখানে আপনার ব্যবহার হয়ে যাচ্ছে, অথবা আপনাকে কোল ইম্পোর্ট করতে হচ্ছে, অথবা ফার্নেস অয়েল ইম্পোর্ট করতে হচ্ছে। তো যেই দুটো আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে, গ্যাস হয়তো আমাদের নিজেদের এখনো আছে গ্যাস, সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু কোল বা ফার্নেস অয়েল এটা তো ডলার দিয়ে ইম্পোর্ট করছে। কিন্তু আমরা যদি ময়লা থেকে আমাদের যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎটা উৎপাদন করতে পারি, তাহলে এটার এই বিদ্যুৎ উৎপাদনের র মেটেরিয়ালটা কি হচ্ছে? ময়লা, আবর্জনা। এবং এই আবর্জনাটা যেই কোম্পানিগুলো কিনে নিবে তারা তো টাকা দিয়ে কিনছে, ডলার দিয়ে কিনছে না, সো দ্যাট আমরা ওইখানে কিছু হলেও আমাদের ডলার আমরা সেভ করতে, বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারি। আমরা এইভাবে বিষয়টি পরিকল্পনা করছি। এটার মধ্যে আরেকটা আপনার এনভায়রনমেন্টের বিষয় আরেকটা বলি, আরো সংক্ষেপে দুটো বলবো। এনভায়রনমেন্টের আরেকটি বিষয় আছে, আপনি হয়তো কাকের শব্দে আপনার ঘুম ভাঙতো আগে, এখন কাকের শব্দে ভাঙে না। ঢাকা শহরে যারা বসবাস করেন বা চট্টগ্রাম শহরে কম বেশি বা শহরগুলোতে প্রায় আমরা একটা নিউজ দেখি যে বিশেষ করে ঢাকা শহরে আমরা দেখি নিউজ একটা আসে যে অনেকের বিভিন্ন রকম ব্রিদিং এর রোগ হয়, শ্বাস প্রশ্বাসের রোগ হয় অনেকের, অ্যাজমা থেকে আরম্ভ করে বিভিন্ন, এটা পলিউশনের জন্য হচ্ছে। আমাদের যতটুকু আমরা জানি, একটা দেশের সমগ্র দেশের আয়তনের অন্তত স্বাভাবিক দেশ, যেটা মরুভূমি বলছি না আমি, স্বাভাবিক দেশ যেখানে গাছপালা সবকিছু থাকবে, মোটামুটি 25% বনভূমি থাকতে হবে মিনিমাম। সেক্ষেত্রে আমাদের খুব সম্ভব বোধ এখন 12-13% মতন বনভূমি আছে, অর্থাৎ আমাদের প্রয়োজনের যেটা মিনিমাম সেটাও আমাদের কাছে নেই। কাজে আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা প্রতি বছর আগামী 5 বছর পর্যন্ত যদি ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হই, তাহলে 5 বছরে প্রতি বছর 5 কোটি করে চেষ্টা করব, 4 থেকে 5 কোটি করে গাছ লাগাতে, বৃক্ষ রোপণ করতে আমরা চেষ্টা করব এনভায়রনমেন্টটাকে পিউরিফাই করার জন্য। এখন আপনারা বলতে পারেন আপনি এত গাছ কোথা থেকে লাগাবেন, এত গাছ কিভাবে আপনি পাবেন? আমাদের 465টা যে উপজেলা আছে, প্রত্যেক উপজেলা একটা করে সরকারি নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25,000 চারা বানাতে পারে তারা বছরে। আপনি যদি পরিকল্পনা গ্রহণ করেন প্রপারলি, আপনি ওটাকে পোস্ট করলে ওটাকে আপনি 40,000 পর্যন্ত নিতে পারবেন। এর বাইরে আরও সারা দেশে প্রাইভেট সেক্টরের নার্সারি যেগুলো আছে, যারা গাছের চারা গাছ টাছ তৈরি করে, আরও যেগুলো আছে, সব মিলিয়ে প্রায় লক্ষাধিকের মতন নার্সারি সারা দেশে আছে। আমরা যদি যেই সময়টা গাছ লাগানোর সময় কোনটা আপনাদের ধারণা আছে বলুন তো? কোন সিজনে গাছ লাগায়? রাইট, ইয়ার বর্ষাকালে। কৃষি স্টুডেন্ট তো বলতেই পারবে, বর্ষাকালে গাছ লাগায়। তাহলে বর্ষাকালটা যদি আমরা 3 মাস ধরি, তাহলে পরবর্তী 8 বা 9 মাস যেটা টাইম থাকবে, সেই সময়টা আমরা চারাগুলা তৈরি করব। এবং আমরা যদি সেই চারাগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, সঠিকভাবে প্ল্যানিং নিতে পারি, আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এই কাজটা, এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুল ইনশাল্লাহ করতে পারবো। এটার মাধ্যমে আমরা আমাদের পরিবেশটাকেও দূষণ মুক্ত আমরা করতে পারবো পরিবেশটাকে ধীরে ধীরে। শুধু কাক না, তখন আরো পাখি আসবে, গাছ যখন হবে তখন আরো পাখি আসবে কাকের সাথে, এবং নিঃসন্দেহে আপনি তখন কাকের আওয়াজ অনেক বেশি পাবেন। আচ্ছা, হ্যাঁ, এগ্রিকালচার বলেন।
আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সাইমুল ইসলাম কবির, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রোডাক্ট যদি প্রোডাকশন পয়েন্ট থেকে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত আসতে অনেক ধরনের মিডলম্যানের কারণে প্রোডাকশন পয়েন্টে কোনো একটা এটা সাপ্লাই চেইন হলো, আপনি যেটা বলছেন নট এগ্রিকালচার, সাপ্লাই চেইন, এটা মার্কেটিং। যে এখন এই যে কোনো একটা প্রোডাক্টের দাম যদি প্রোডাকশন পয়েন্টে 5 টাকা হয়, অনেক ধরনের মিডলম্যানের কারণে এটা কনজাম্পশন পয়েন্ট মানে সারা বাংলাদেশে কনজাম্পশন পয়েন্ট পর্যন্ত যেতে 80 টাকা 90 টাকা এরকম সবজির দাম বেড়ে যায়। তো সরকারের এরকম কোনো পলিসি আছে কিনা যে মানে কিভাবে মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের মাধ্যমে এই মিডলম্যান রিডিউস করার ব্যাপারে? তো আর এবং নিত্য ধন্যবাদ। দিনের আপনার প্রশ্নটা মনে হয় ঠিক এগ্রিকালচারের সাথে রিলেট, বাট ডাইরেক্টলি না, এটা মার্কেটিং পলিসির সাথে। দেখুন, এই যে আমি কথা শুরুতেই বলেছিলাম যে আমার কথা শুরুতেই আমি বলেছিলাম যে ঢাকা সিলেট রোডে যেতে, সিলেট থেকে ঢাকা যেতে বা ঢাকা থেকে সিলেট আসতে প্রায় 10 ঘন্টা, 10.5 ঘন্টা এখন সময় লাগছে। আপনি চিন্তা করেন, আপনি সিলেটের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি শাক সবজি নিয়ে একটা ট্রাককে ঢাকায় পাঠান, এটা যদি 4 থেকে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতো, রাস্তাটা যদি স্মুথ থাকতো, ভালো থাকতো, তাহলে ওই লোকটার তেল খরচ কম হতো এবং সময় যেহেতু কম লাগতো। 5 ঘন্টায় যদি ওর 1% শাকসবজি নষ্ট হয়, 10 ঘন্টায় দেখা যাবে হিট এবং বিভিন্ন কারণে ওর হয়তো 5% শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে, গরম সবকিছু মিলিয়ে। তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে, কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে। এবং রাস্তা যেহেতু খারাপ, ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটাকে রিপেয়ার করতে হবে, সেখানেও তো একটা খরচ আছে। কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে। আর এর বাইরে আপনি মিডলম্যান যেটা বললেন, সেই বিষয়গুলো কম বেশি আছে। তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডলম্যান থাকবে, এটা অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে। কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, সেটা আপনাকে ধরতে হবে, কিন্তু মিডলম্যান থাকবেই। আপনি যে কোনো জিনিস, যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন, এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি, কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে, কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারা এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে, ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে, সে একজন সেলারের কাছে বিক্রি করেছে, সেখান থেকে সে হোলসেলার কাছে বিক্রি করেছে, হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে, যেই দোকান থেকে আপনি কিনেছেন, যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে এসে, এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে। কাজে এটা অর্থনীতির একটা গতি। কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না, তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয়, সেটা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম। হ্যাঁ, আমাদের দেশে কতগুলো মিডলম্যান আছে যেটা অনৈতিক মিডলম্যান। আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক, যেভাবে হোক, আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডলম্যান যারা, তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি ব্যবস্থা নিলেন ঠিকই, কিন্তু ওরাও তো মানুষ। এখানে আবার আরেকটা বিষয় আছে, আপনি শুধু ধরে শাস্তি দিলেই হলো না, কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আরেক দিক দিয়ে আপনাকে চিন্তা করবে, তাকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। তা না হয়তো তাকে শাস্তি দিলেন, জেলে পড়লেন, সে তো বের হয়ে আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে। কাজে সেই জন্যই এই যে একটা প্রশ্ন এসেছিল আমাদের, যে ইয়াং ছেলে মেয়ে হোক বা যেটাই হোক, তাদের কর্মসংস্থানের কী ব্যবস্থা। আমি কর্মসংস্থান ব্যাপারে আরও প্রশ্ন আশা করেছিলাম আমি আপনাদের কাছে। এনিওয়ে, তো এখন এইভাবে আমরা জিনিসটাকে আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? এইভাবে চেক করতে হবে কিভাবে জিনিসের দাম কমানো। আর জিনিসের দাম কমানোর আরেকটি বিষয় আছে, আমাদের কাছে একটা প্রশ্ন এসছে যে ফ্যামিলি কার্ডের, আমরা কিন্তু আরেকটা কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। এই কার্ডটার অন্যতম দুটো মেইন উদ্দেশ্য, একটা হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতন করে দাঁড়ানো। কারো যদি 5 টাকার সহযোগিতা লাগে, আপনি যদি তাকে 1 টাকা দেন, তার সহযোগিতা হচ্ছে না। আপনি 5 টাকার প্রয়োজন সহযোগিতা, আপনি 5 টাকা দিতে না পারলে অন্তত 4 টাকা পর্যন্ত আপনি দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের লক্ষ্য হচ্ছে এটা 1 নম্বর। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে কৃষক কার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রোডাকশন বাড়ানো। দেখুন, প্রথমে আমি বলেছি কথাতে, আমাদের জনসংখ্যা কোনোভাবেই 20 কোটির কম না, বেশি হলেও হতে পারে। আমাদের জনসংখ্যা পৃথিবীর 8ম বৃহৎ জনসংখ্যা, মানে পপুলেশন ওয়াইজ উই আর দি 8th লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড।
তো এখন এই জনসংখ্যাকে তো আপনার যদি আপনি মোটামুটি ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে। আমাদেরকে উৎপাদন না বাড়ালে আমাদের কোনো উপায় নেই, কিন্তু কাজে আমাদেরকে উৎপাদন বাড়ানোর মূল আরেকটা কৃষি কার্ডের ফার্মার্স কার্ডের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো। সেটা আরেকটা বিষয়, সেটা প্রশ্ন থাকলে, সময় থাকলে বা প্রশ্ন থাকলে একটু একটু আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা আমি বুঝতে পারছি যে আপনাদের সবারই অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের সময় একদমই শেষ। আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে। দয়া করে একটু বসুন, আমরা শেষ প্রশ্নটি নিয়ে তারপরে কথা বলবো। স্যার আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আমাদের রিকোয়েস্টটা হলো মেমোরি হিসেবে যদি একটা সেলফি নেওয়া যেত আমাদের সাথে স্যার, খুব ভালো হতো স্যার, আপনি যদি এটা ঠিক আছে, এটা প্রশ্ন না, আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। যদি আপনি মোটামুটি ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে উৎপাদনও বাড়াতে হবে। আমাদেরকে উৎপাদন না বাড়ালে আমাদের কোনো উপায় নেই, কিন্তু কাজে আমাদেরকে উৎপাদন বাড়ানোর মূল আরেকটা কৃষি কার্ডের ফার্মার্স কার্ডের লক্ষ্য হচ্ছে উৎপাদন বাড়ানো। সেটা আরেকটা বিষয়, সেটা প্রশ্ন থাকলে, সময় থাকলে বা প্রশ্ন থাকলে একটু একটু আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা আমি বুঝতে পারছি যে আপনাদের সবারই অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের সময় একদমই শেষ। আমরা শেষ একটা প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে। দয়া করে একটু বসুন, আমরা শেষ প্রশ্নটি নিয়ে তারপরে কথা বলবো। স্যার আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার আমাদের রিকোয়েস্টটা হলো মেমোরি হিসেবে যদি একটা সেলফি নেওয়া যেত আমাদের সাথে স্যার, খুব ভালো হতো স্যার, আপনি যদি এটা ঠিক আছে, এটা প্রশ্ন না, আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। স্যার একটা কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি একটু সময় দিতেন, যেটা ছিল আইটি সেক্টরের। বলেন। আমি মেট্রোপলিটন ভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার কোয়েশ্চনটা ছিল যে বাংলাদেশে দেখা যায় আফটার গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম স্টুডেন্ট বিদেশ চলে যায়, কারণ দেখা যায় সিএসসি রিলেটেড মানে ট্রিপলি বুঝিনি, আরেকবার বলেন। বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম আইটি রিলেটেড স্টুডেন্ট আফটার গ্র্যাজুয়েশন তারা অ্যাব্রোডে চলে যায়, বিকজ বাংলাদেশে কোনো জব অপরচুনিটি নাই, বিশেষ করে সিএসসি, ট্রিপলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল। বিকজ বাংলাদেশে দেখা যায় জেনারেল বুয়েট থেকে যেগুলো স্টুডেন্ট চলে আসে তারা বিসিএস দিয়ে সাধারণ ক্যাডারে চলে যায় বা পররাষ্ট্র ক্যাডারে চলে যায়। দেখা যায় কোনো আইটি রিলেটেড জব বাংলাদেশ নাই, একবারে নাই বললে চলে। মানে আমার দেখা এক বড় ভাই বুয়েট থেকে চলে এসে বর্তমানে প্রাইমারিতে জব করতেছে, কারণ আইটি রিলেটেড কোনো জব সেক্টরে নেই। যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তারা চলে যায় বিদেশে, যারা আর্থিক অবস্থা খুবই খারাপ তারা বাংলাদেশে খুবই নর্মাল জবগুলো করে। দেখা যায় মানে বিসিএস ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার বিভিন্ন ক্যাডারে চলে যায়। দেখা যায় মানে বর্তমান বিশ্ব মানে ম্যাক্সিমাম মানে কান্ট্রিগুলো আইটি সেক্টরের উপরে খুবই জোর দিতেছে। তাই বাজেটের মানে এডুকেশন বাজেটের 1% থাকে আইটি, যেমন ডেনমার্ক বা ফিনল্যান্ড এরকম কান্ট্রিগুলো আইটি রিলেটেড সেক্টরে খুবই স্ট্রং। বাট আমাদের দেখা যায় ম্যাক্সিমাম বাংলাদেশে দেখা যায় স্টুডেন্ট বর্তমানে সিএসসিতে ভর্তি হইতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ট্রিপলিতে, বাট জব নাই বললেই চলে, মানে বা প্রতিটা ভার্সিটিতে কোনো ফ্যাসিলিটি নাই। আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ধন্যবাদ। দেখুন, আপনার মতন অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন রকম আইটিতে বিভিন্ন রকম কাজ করে। সো আপনাকে ধরে নিই, আপনি হয়তো ডিজাইনিং এর কাজ করেন, অথবা ডাটা প্রসেসিং এর কাজ করেন, অথবা আপনি অনলাইনে ট্রেডিং এর কাজ করেন। আপনি এখন আপনাদেরকে আমরা যতটুকু জানি, এই মানুষগুলো বা যারা আইটিতে পড়ালেখা করছে, আইটি কোম্পানি যেগুলো হচ্ছে, যেমন ধরেন সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টরের বোধহয় কতগুলো ক্যাটাগরি আছে, শুধু সেমিকন্ডাক্টর বললে না, অনেক রকম কয়েক রকম ক্যাটাগরি আছে। তো এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আসার জন্য যে পরিবেশটা দরকার, তাদের যে এনভায়রনমেন্টটা দরকার, প্রথমত আমাদেরকে সেই কাজগুলো আমরা তৈরির চেষ্টা করছি, পরিকল্পনা করছি। আমি যদি খুব বেসিকভাবে ধরে নিই যে আপনার মতন যেই ইয়াংস্টার বা যারা ইয়াং আছেন, যারা আইটিতে কম বেশি কাজগুলো করছেন, আপনারা কিছু কিছু সমস্যা ফেস করছেন। যেমন ধরেন আপনি ইন্টারনেট কানেকশন পাচ্ছেন না, এটা একটা সমস্যা বোধহয় হয় কম বেশি। ধরেন আপনি যখন ধরেন ডাটা এন্ট্রির কাজ করছেন, ডাটা প্রসেসিং কাজ করছেন, প্রপারলি আপনি হয়তো আনইন্টারাপ্টেড ইন্টারনেট ফ্যাসিলিটি পাচ্ছেন না, স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা,
এটার জন্য আমরা যেটা চেষ্টা করছি যে যেমন ধরেন আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় গেলে আমরা এখন দেখছি সেখানে হয় কমিউনিটি সেন্টার চলছে অথবা সেখানে বন্ধ হয়ে পড়ে আছে সেটা। আমরা এই জায়গাগুলোকে আবার অ্যাক্টিভ করতে চাইছি এখন। কিভাবে সেটা? আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে, এরা হয়তো কেউ কন্টেন্ট মেক করছে, কেউ ডাটা প্রসেসিং কাজ করছে, যেগুলো বললাম আমরা আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদেরকে আমরা ইনভাইট করব যে আপনারা কে কি কাজ করছেন, কার কি ক্রাইটেরিয়া দেখে যতজনকে সম্ভব হবে আমরা আপনাদেরকে ওখানে ফ্রি ওয়াইফাই সুবিধা সহ আমরা ওখানে আপনাদেরকে ওয়ার্কিং স্পেস দিব। ওই আইটি সেক্টরগুলোতে ওয়ার্কিং স্পেস দিব আমরা। ওয়ার্কিং স্পেস দিলে কি হবে, আপনি ওখানে কাজ করতে পারছেন, আপনি একটা ছোট জায়গা পেলেন, হয়তো আপনার বাসায় জায়গা নেই, অথবা আপনি মেসে থাকেন, অথবা আপনি হোস্টেলে থাকেন, কিন্তু প্রপার আপনি এনভায়রনমেন্ট পাচ্ছেন না। ফলে আপনি ওই জায়গায় যখন একটা ওয়ার্কিং প্রপার স্পেস পাবেন, আপনার কাজের গতিটা বাড়বে। আপনি যখন আরো 2-3 জনকে পাবেন একসাথে আপনার রিলেটেড কাজ করছে, তখন দেখা যাবে আপনার 4-5 জন মিলে একটা ছোট কোম্পানি ফর্ম করে ফেলেন আইটি রিলেটেড। এটা গেল একটা বিষয়, একটা দিক। একটা বহুল সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যারা এই সংক্রান্ত কাজ করছে, তারা পেমেন্টগুলো প্রপারলি পায় না, বিকজ ইন্টারন্যাশনাল গেটওয়ে যেগুলো আছে পেমেন্টের, এই পেমেন্টের গেটওয়েগুলো প্রপারলি এখানে কাজ করছে না। কাজ না করার ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা কাজ করে $100 আর্ন করলেন, কিন্তু ওটা বিভিন্নভাবে আপনাকে আনতে হচ্ছে, আপনি প্রপারলি আনতে পারছেন না। সে পেপালের অ্যাক্সেসটা এখানে নেই বাংলাদেশে। তো এখন আমরা অলরেডি তাদের সাথে প্রাইমারি একটা আলাপ করেছি, তাদেরকে বলেছি ভাই তোমরা বাংলাদেশে আসো, আমাদের অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তোমরা যদি আসো বাংলাদেশে তাহলে তোমাদেরও বিজনেস হবে, আমাদের ছেলেমেয়েরাও যারা কাজ করছে, আমাদের ছেলেমেয়েরা যারা কাজ করছে তাদের জন্য সুবিধা হবে। এই কাজটা আমরা করতে চাইছি। এর বাইরে আমরা বিভিন্ন জায়গা, ধরেন শহরের মধ্যে বিভিন্ন ভালো ক্যাফেটেরিয়া যেগুলো, অথবা আপনার বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে, অথবা বিভিন্ন কলেজ বা হাই স্কুল যেগুলো আছে যেখানে ইয়াং স্টুডেন্টদের বা আপনার মতন স্টুডেন্টদের চলাফেরা উঠা বসা আছে, সেই জায়গাগুলোতে আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়ার সুবিধা চিন্তা ভাবনা করছি। এর মধ্যে আমরা এক্সপেরিমেন্টাল কয়েকটি প্রজেক্টও চালু করেছি যে আপনি ফ্রি ওয়াইফাই ওখানে পাবেন। একদম ফ্রি না ব্যাপারটা, তবে আপনাকে কিছু দিতে হবে না। ব্যাপারটা এরকম হবে যে আপনি যখন লগ ইন করবেন, আপনাকে যেগুলো প্রসেস আছে ওগুলো ফলো করতে হবে, করার পরে আপনার কাছে 1 থেকে 1.5 মিনিট একটা অ্যাড দেখতে হবে। আপনার জন্য হয়তো ফ্রি ওটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ফ্রি টাইম থাকবে। আপনি 1.5 ঘন্টা পরে ডিসকানেক্ট হয়ে যাবেন, হয়তো হয়ে গেলে আবার আপনি লগ ইন করবেন, আবার আপনাকে 1-1.5 মিনিটের অ্যাডটা দেখতে হবে, আবার আপনি কানেক্ট হয়ে যাবেন। এইভাবে জিনিসটা হবে, এইভাবে একদম তো ফ্রি বলে কিছু নাই কিছু। আর এর বাইরে বিভিন্ন আইটি রিলেটেড যেগুলো কোম্পানি, যেমন আমি প্রথমেই বললাম যে যেমন ধরেন আপনার যে কি শব্দটা বললাম, সরি, সেমিকন্ডাক্টর, রাইট, সেমিকন্ডাক্টর। যে সেমিকন্ডাক্টর কম বেশি এই কাজগুলোতে যারা ইনভলভ আছে, এরকম কিছু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। এই রিলেটেড যেই বিজনেসগুলো আছে, এই রিলেটেড যেই জবগুলো আছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কি পরিবেশ তৈরি করলে, কি সুযোগ সুবিধা, কি পলিসি তৈরি করলে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেই ব্যাপারগুলোতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেগুলোর উপরে আমরা মোটামুটি কাজ করছি। আমরা আশা করি যে আমরা সেটাতে আমরা সফল হব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকে বোধহয় শেষ করতে হবে, কারণ আমাদের যেহেতু নির্বাচনের দামাডোল শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে নির্বাচনী কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনী অফিসিয়াল প্রচারণার কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের কোথায় মিটিং ছিলেন? আলিয়া মাদ্রাসা, রাইট, আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের জনসভা আছে, আমাকে যেতে হবে, বহু মানুষ ওখানে অপেক্ষা করছে। আপনাদের সাথে আরো আলাপ করলে ভালো লাগতো, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ, কাজে আপনাদের সাথে আলাপ করলে আমি নিজেকেও এনরিচ করতে পারতাম, বাট আনফরচুনেটলি হয়তো আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জানা যাচ্ছে